মোনার কথাগুলো শুনে নিবিড়ের ভীষণ খারাপ লাগছে। একেই একবার ছেলেগুলোর হাত থেকে মেয়েটাকে কোনো রকম বেঁচেছে, একা এখানে রেখে যেতেও ইচ্ছে করছে না নিবিড়ের। মেয়েটা ভয়ে ঘেমে গেছে পুরো। নিবিড় পকেট থেকে টিস্যু বের করে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মুখে মিশে নিন, সরি, এটা দিয়ে মুখ মুছে নিন। আর আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন, আর আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি। মোনা চুপচাপ দাঁড়িয়ে রইল। নিবিড় আবারও বলল, যাবেন আমার সাথে? নিবিড়ের কথায় মোনা রাজি হয়ে গেল। এছাড়া এখন আর উপায়ও ছিল না। সে কপালের ঘামটুকু মুছে ফেলল। আমি রাজি, চলুন। নিবিড় মোনাকে নিয়ে মেইন রোডে এসে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। রিকশায় পাশাপাশি বসে আছে নিবিড় আর মোনা। রিকশায় ছুটে চলেছে। নীরবতা ভেঙে নিবিড়ই প্রথমে জিজ্ঞেস করলো, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? বাসা কোথায়? আমার নাম মুনা, বাসা এখানেই। ও আচ্ছা, আমার বাড়িতে আমি ম্যানেজ করে নিব, চিন্তার কারণ নেই। আমার পরিবারের সবাই খুব ফ্রি মাইন্ডের, কেউ কিছু বলবে না। তারপর আবারও দুজনের মধ্যে নীরবতা। প্রায় ২০ মিনিট পর মোনা আর নিবিড় বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে মোনাকে নিয়ে প্রবেশ করতেই নওশাদ চৌধুরী নিবিড়কে জিজ্ঞেস করেন, মেয়েটাকে নিবিড়? আমার ফ্রেন্ড, কয়েকটা দিন এখানেই থাকবে। নিবিড় মোনাকে ফ্রেন্ড বলে পরিচয় দেয়। মোনা অবাক হয়ে যায়। ছেলেটা তো তাকে ঠিকমতো চিনে না, অথচ পরিবারের কাছে ফ্রেন্ড বলে পরিচয় দিল। নিবিড়ের মা এগিয়ে এসে বললেন, নিবিড়, ফ্রেন্ড নিয়ে বাড়িতে এসে এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়, আফসিনরাও চলে এসেছে, তোর জন্য অপেক্ষা করছে ওরা। তারপর উনি মোনার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? জি আন্টি, মুনা। ও আচ্ছা, ভিতরে এসো। নিবিড়ের মা মোনাকে নিয়ে ভেতরে চলে গেলেন। নিবিড় নিজের রুমে যাওয়ার আগে ড্রয়িং রুমে উকি দিয়ে বলল, হ্যালো গাইস, চলে এসেছি আমি। জাস্ট 2 মিনিট অপেক্ষা করো সবাই, দ্রুত ফ্রেশ হয়ে আসছি। নিবিড়ের কথা বলার স্টাইলে সবাই হেসে ফেলল। আফসিন বলল, হ্যাঁ, তাড়াতাড়ি আয়। নিবিড় নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো। নিবিড়ের মা মোনাকে একটা রুমে নিয়ে গেলেন। তুমি তো বেশ ঘেমে গেছো, বোরকা খুলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও মোনা। আচ্ছা আন্টি। নিবিড়ের মা চলে যেতেই মোনার কাঁধের ব্যাগটা বিছানায় রাখলো। রুমের দরজা বন্ধ করে বোরকা হেজাব খুলে ব্যাগ থেকে একটা 3 পিস বের করলো। অল্প কিছু জামা কাপড় আর কিছু টাকা নিয়ে বেরিয়েছিল সে। 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। খালামণি হব আমি। আই এম সো এক্সাইটেড আপু। ভীষণ আনন্দ হচ্ছে আমার। খবরটা পেয়ে এত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। ড্রেসিং টেবিলের সামনে বসে ফোনে কথা বলছে সমৃদ্ধি। সমৃদ্ধির কথাগুলো শুনে অনন্যা ফোনের ওপাশ থেকে মৃদু হাসল। সমৃদ্ধি আবারও বলল, নিলয় ভাইয়া কোথায়? এই তো আসছে বাসায়। আজকে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই এসেছে এই বাড়িতে, নিবিড়ও এসেছে। সবাই গেছে? ইস, শুধু আমি আসতে পারছি না। মন খারাপ করছিস কেন? তুই তো এখন তোর ভালোবাসার মানুষের সাথে হানিমুনে আছিস, তোর ভালোবাসার মানুষটা তোর পাশে আছে, এটাই তো সব। সমৃদ্ধি পিছন ফিরে আরাবের দিকে তাকালো। আরাব ফোন হাতে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সমৃদ্ধি ফোন কানে নিয়ে ফের বলল, আমার কথা বাদ দে, তোর বেবি নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছি আমি। একটা ছোট্ট গুলুমুলু বাবুকে কোলে নিতে পারবো। উফ, ভাবতেই যা আনন্দ হচ্ছে। ও আগে পৃথিবীতে আসুক, তারপর সব কিছু করতে পারবি। দুই বোন আরও কিছুক্ষণ কথা বলে কল রেখে দিল। সমৃদ্ধি ফোন রেখে বিছানায় আসতেই আরাব জিজ্ঞেস করলো, কি ফোন দিয়েছিল? আপু, আপু প্রেগনেন্ট। আজকে আপুর শ্বশুরবাড়িতে আম্মু আব্বুরা সবাই গেছে, নিবিড় ভাইয়াও নাকি গেছে। তুমি যেতে পারছো না বলে আফসোস হচ্ছে? কিছুটা, তবে এখন তো যাওয়া সম্ভব না। যেতে চাইলে বলো, কালকে তোমাকে ফ্লাইটে করে বেরোতে পাঠিয়ে দিই। আমি কি সে কথা বলেছি নাকি? আমি আপনাকে ছেড়ে এখন কোথাও যাব না। তাছাড়া কালকে আপনার ম্যাচ আছে। নিবিড় ভাইয়া ম্যাচের টিকিট কেটে দিয়েছে তো আমাকে। কালকে তো আমি গ্যালারিতে যাব। আরাব ফোন থেকে দৃষ্টি সরিয়ে সমৃদ্ধির দিকে তাকিয়ে বলে, কি বললে?
নিবিড় তোমাকে ম্যাচের টিকিট কেটে দিয়েছে? হুম। কোথাও যাওয়া চলবে না তোমার। কেন? তুমি গ্যালারিতে গিয়ে আগেরবার মতো লাফালাফি করলে, এবার আর আমার মাছ বলতে কিচ্ছু থাকবে না। আরবের কথা শুনে সমৃদ্ধি ভীষণ অবাক হয়ে গেল। আরব কি করবে বুঝতে পারল না। ওই বোরকা পরা মেয়েটা সমৃদ্ধিই ছিল। সমৃদ্ধি অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন ওই মেয়েটা আমিই ছিলাম? তোমার কি মনে হয় আমাকে? আমি তোমাকে চিনতে পারিনি? সেদিন বোরকা পরে গ্যালারিতে গিয়ে যা করেছ সেটা সবার নজরে পড়েছে। তোমার ইনস্টাগ্রামের পিক দেখেই তো আমি বুঝে গেছি যে ওটা তুমি। অন্য করে সেদিনের ঘটনা মনে থাকুক আর না থাকুক, আমার ছিল। তাই তোমাকে নিয়ে আমি আমার মাছ ডুবাতে পারবো না। আমি এবার আর কিছু করব না, প্রমিস। হুম, তোমার উপর কোনো বিশ্বাস নেই। সত্যি বলছি, এবার আর এমন করব না, একদম চুপ থাকবো, তবু আমি যাব। আমি যখন একবার বলেছি যাবে না, তার মানে তুমি কোথাও যাবে না, চুপচাপ হোটেলে বসে থাকবে। আর এত যদি আমার খেলা দেখার ইচ্ছে হয়, তাহলে টিভি আছে, টিভিতে দেখে নিও। এমন কেন আপনি আমার সাথে এমন করেন কেন? তোমার জন্য কি আমি আমার মান সম্মান আমার ক্যারিয়ার সব ধুলে মিশিয়ে দেবো? সমৃদ্ধির বেশ মন খারাপ হলো। রাগ করে বালিশ টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। আরব এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মোনা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। হাত মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসে। বেশ চিন্তা হচ্ছে, ওর বাবা যদি কোনোভাবে ওকে খুঁজে বের করে ফেলে তাহলে তো ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে। এসব ভাবনার মাঝেই দরজায় নক করে নিবিড়ের মা ডাকতে থাকে। মোনা, তুমি কি চেঞ্জ করেছো? মোনা দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। জি আন্টি। তুমি তো আগে এই বাড়িতে আসোনি কখনো। ড্রয়িং রুমে এসো আমার সাথে, পরিবারের সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। নিবিড়ের মা মোনাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। নওশাদ চৌধুরী, নিলয়, অনন্যা, ইনশাদ রহমান, ফাতেমা রহমান, পূর্ব, আফসিন সবাই আছে। নিবিড়ের মা মোনাকে নিয়ে ড্রয়িং রুমে একটা সোফায় বসে। পূর্ব মোনাকে দেখেই বলে ওঠে, মোনা, তুমি এখানে? নিলয়দের রিলেটিভ নাকি? পূর্বের কণ্ঠ শুনে মোনা মাথা তুলে পূর্বের দিকে তাকায়। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসে, স্যার আপনি? নওশাদ চৌধুরী বলেন। তোমরা কি দুজন দুজনকে চেনো? পূর্ব বলে, হ্যাঁ, ও তো আমার ভার্সিটির স্টুডেন্ট। নিবিড়ের মা বলে ওঠে, মোনা নিবিড়ের ফ্রেন্ড, প্রথমবার নিবিড়ের সাথে এই বাড়িতে এসেছে। উনি সবার সঙ্গেই মোনার পরিচয় করিয়ে দেয়। আফসিনের সঙ্গে পরিচয় করিয়ে বলেন, আফসিন পূর্বের ওয়াইফ। আমার ছেলে নিলয়ের বিয়ের সময় আফসিন আর পূর্বের প্রথম আলাপ। আরব আফসিনরা তখন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, ওখান থেকে ওদের পরিচয়, তারপর বিয়ে। আফসিনকে পূর্বের বউ হিসেবে দেখে মোনার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। যতই ভুলে যাওয়ার চেষ্টা করুক, প্রথম ভালোবাসার অনুভূতিগুলো কি এতই সহজে ভুলে যাওয়া যায়? পূর্ব হয়তো মোনার মনের ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই কথা ঘুরিয়ে বলতে লাগলো, আচ্ছা, নিবিড় কোথায়? সে কতক্ষণ আগে নিজের রুমে গেল? আফসিন বলে উঠল। এর মধ্যেই নিবিড় ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল, এই তো চলে এসেছি আমি। ভাবির এই সুখবরটা পেয়ে আর ঢাকা থাকতে পারছিলাম না। এমনিতেও এখন আর ঢাকায় থাকতে ভালো লাগছিল না। আমরা দুইজন ফ্রেন্ড নেই সেখানে, আমার দুইজন ফ্রেন্ডই নেই সেখানে থেকে আর এখন কি করব? বলে সোফায় বসলো। আফসিনের দিকে তাকিয়ে বলল, আগের দিনগুলো খুব মিস করি রে আফসিন। তুই, আমি আর আরব যখন একসাথে থাকতাম, একসাথে টাইম স্পেন্ড করতাম, ওই দিনগুলো এখন ভীষণ মিস করি। তুই তো এখানে আর আরব এখন দেশে নেই, যে যার মতো লাইফ নিয়ে ব্যস্ত। নিবিড়ের কথাগুলো শুনে আফসিন এর কিছুটা খারাপ লাগলো। আসলে আফসিনও আগের দিনগুলো মিস করে। প্রথম বিয়ের পর আফসিনও সিলেট এসে থাকতে খারাপ লাগতো, এখন মানিয়ে নিয়েছে সে। মাঝে মাঝে তারও পরিবারের কথা ভীষণ মনে পড়ে। ইচ্ছে করে সঙ্গে সঙ্গে ছুটে আসতে, কিন্তু দূরত্বের কারণে সঙ্গে সঙ্গে আসতে পারে না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়, না চাইতেও অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। এসব ভাবতে ভাবতে আফসিনের চোখের কোণে জল চলে আসলো। নিবিড় উঠে গিয়ে আফসিনের পাশে বসে বলল, আরে ইয়ার, কাঁদছিস কেন?
আমি তো এমনিতেই বলছিলাম। আর তুই এসব ভেবে ভেবে মন খারাপ করছিস? আফসিন হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণের জল মুছে বলল, এবার আরাপ আসুক, আমরা একসাথে ট্যুরে যাব সবাই। নেক্সট সিরিজের আগে অনেক দিনের গ্যাপ আছে, একসাথে টাইম স্পেন্ড করব আগের মতো। মন খারাপ করিস না। ওরা সবাই পুরো সন্ধ্যাটা জমিয়ে আড্ডা দিল। রাতে ডিনার সেরে পূর্বরা বাড়ি ফিরে গেল। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল, আকাশে মেঘের বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই। এখন সকাল 8:30 বাজে। আরবদের ম্যাচ 10টায়। সমৃদ্ধি ওয়াশরুম থেকে একটা 3 পিস পরে বেরুলো। আরব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই টিমের সাথে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিবে। সমৃদ্ধি ফোন হাতে নিয়ে টাইম দেখে বলল, আপনি বেরোচ্ছেন? দেখতেই তো পাচ্ছ। আমি যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, একা একা যেতে পারলে যাও। আপনি এমন করছেন কেন? আমি বললাম তো আমি কোনো ঝামেলা করব না। আপনার মান সম্মান শেষ হোক এটা আমি কোনো দিনও চাই না। আমি কিছুই করব না, প্রমিস। আরব কিছু বলল না। সোফার কাছে গিয়ে নিজের ব্যাগ গোছাতে গোছাতে বলল, দ্রুত রেডি হয়ে নাও, সময় নেই বেশি। সমৃদ্ধির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিকঠাক করে দ্রুত রেডি হয়ে নিল। ব্যাগ হাতে নিয়ে আরবের সামনে দাঁড়িয়ে বলল, চলুন। আরব সমৃদ্ধির দিকে মাথা তুলে তাকালো। নীল রঙের 3 পিসে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। আরবের কাছেও বেশ ভালো লাগছে। সমৃদ্ধিকে নিয়ে মস্তিষ্কে বিচরণ করা ছোট ছোট অনুভূতিগুলো বিয়ের আগে তেমন পাত্তা না দিলেও এখন আরবের সেগুলোকে গুরুত্ব দিচ্ছে। এই 2-3 দিনেই মেয়েটার প্রতি অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছে মনের মধ্যে। যদিও আরব সেসব প্রকাশ করছে না। আরব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, বাহ, এত ফাস্ট, গুড। আমি তো বেরোনোর জন্য ড্রেস পরেই ওয়াশরুম থেকে বেরিয়েছিলাম। আরব ব্যাগ রেখে সমৃদ্ধির সামনে এসে দাঁড়িয়ে বলল, যদি না নিয়ে যেতাম? আমি জোর করে হলেও যেতাম। তাই? আর আমি যাব নাই বা কেন? আপনি আমার হাজবেন্ড। আপনার সঙ্গে এসেছি এখানে, আর আপনার খেলা দেখতে গ্যালারিতে যাব না? চলো এখন। কিছুক্ষণ আগেই টস হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে। গ্যালারিতে বসে আছে সমৃদ্ধি। যদিও বা একা একা ভালো লাগছে না, তবুও চুপচাপ বসে আছে সে। বাতাস বইছে প্রচুর। সমৃদ্ধির চুলগুলো এলোমেলোভাবে হয়ে যাচ্ছে বারবার। এক হাত দিয়ে ঠিক করে নিচ্ছে সে। এই নিয়ে দ্বিতীয়বার গ্যালারিতে আসা তার। প্রথমবার যখন গ্যালারিতে এসেছিল তখন আরব তাকে চিনত না। সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে ছিল। আর এবার আরবের বউ হিসাবে গ্যালারিতে। আরবের কথাগুলো মনে হতেই আনমনে হাসল। এর মধ্যেই প্যাড, গ্লাভস, হেলমেট পরে সম্পূর্ণ তৈরি হয়ে মাঠে নামলো আরব। গ্যালারিতে আরবের নাম ধরে চেঁচিয়ে উঠল সবাই। সমৃদ্ধি আরবের দিকে তাকিয়ে মুচকি হাসল। আরব গ্যালারিতে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়ল। তারপর গিয়ে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ালো। জায়ান্ট স্ক্রিনে কাউন্টডাউন শেষ হতেই বোলার দৌড়ানো শুরু করলো। প্রথম বলে সিঙ্গেল রান নিল। খেলা চলতে থাকলো। নিবিড়দের বাড়িতে ড্রয়িং রুমে বসে নিবিড়, অনন্যা, আফসিন খেলা দেখছে। পূর্ব ভার্সিটিতে নিবিড় গিয়ে আফসিনকে নিয়ে এসেছে। মোনাকেও ড্রয়িং রুমে খেলা দেখার জন্য বলেছিল, কিন্তু মোনার এসব ভালো লাগে না, তাই সে রুমেই আছে। খেলা দেখতে দেখতেই অনন্যা বলল, আগে সব সময় আমি আর সমৃদ্ধি একসাথে খেলা করতাম। যত সিরিজ, টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ হোক না কেন, কোনো খেলাই মিস করতাম না আমরা। আফসিন বলতে লাগলো, আরবের সাথে প্রায় সিরিজেই আমি আমি বাবা নিবিড় আমরা কেউ না কেউ থাকতামই। অনেক এনজয় করতাম সবাই। নিবিড় বলল, এখন তো আরব বিয়ে করেছে, আর বিয়ের পরপরই সিরিজ, এই জন্য তো এবার ভাবিকেই সব ব্যবস্থা করে পাঠিয়েছি। বউ নিয়ে হানিমুনে গিয়ে যদি আনরোম্যান্টিক আরব একটু রোম্যান্টিক হয়।
নিবিড়ের কথা শুনে আফসিন আর অনন্যা হেসে উঠল। ওরা আড্ডা দিতে দিতে খেলা দেখায় মনোযোগ দিল। দেখতে দেখতে 20 ওভারের খেলা শেষ হলো। দলীয় রান 167, 2 উইকেট হারিয়ে। আরবের ব্যক্তিগত রান 92, শতক পূর্ণ হতে আর 8 রান বাকি। স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ব্যাটিং এর জন্য প্রস্তুত আরব। 21তম ওভারের প্রথম বলে স্ট্রেট ড্রাইভ বল গড়িয়ে চলে গেল বাউন্ডারির বাইরে, 4 রান। পরবর্তী বল পুল শট, বল ফিল্ডারদের মাথার ওপর দিয়ে বাউন্ডারির বাইরে, বিশাল ছক্কা। সেই সাথে আরবের শতক পূর্ণ হলো। এ সেন্সেশনাল knock from Arab. He reaches his century in just 78 balls. Pure class from the young opener. Good job, Arab. আরব হেলমেট খুলে ব্যাট ওপরে তুলে নিজের স্পেশাল সেলিব্রেশন করলো। ব্যাটে চুমু খেয়ে গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে ব্যাট উঠিয়ে ধরলো। আরবের সেঞ্চুরিতে পুরো গ্যালারি তখনও বাংলাদেশি সমর্থকদের চিৎকারে মুখর। দাঁড়িয়ে হাততালি দিল সমৃদ্ধি, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তার। জায়ান্ট স্ক্রিনে সমৃদ্ধিকে দেখাচ্ছে। আরব সেদিকে তাকিয়ে মুচকি হেসে আবারও ব্যাটিং প্রান্তে গিয়ে দাঁড়ালো। আফসিন, নিবিড়, অনন্যা ওরাও টিভির সামনে বসে হাততালি দিচ্ছে। নিবিড় টিভির দিকে সমৃদ্ধিকে দেখিয়ে বলে উঠল, এই যে ভাবি, ভাবিকে দেখছো? আফসিন হেসে বলল, সমৃদ্ধি এখন আরাফের ওয়াইফ, সবাই এখন ওকে চেনে। ওকে তো গ্যালারিতে দেখাবে সেটা তো জানতামই। তুই এমন অবাক হচ্ছিস যেন এটা অস্বাভাবিক কিছু। না মানে মাত্রই তো বিয়ে হলো, ভেবেছিলাম ক্যামেরাম্যান যদি না চেনে। তুই আসলে একটা বলদ নিবিড়। তোরা ভাই বোন দুটো শুধু আমাকে অপমানই করিস। কথাই বলবো না তোদের সাথে, চা। বলে উঠে চলে গেল নিবিড়। অনন্যা বলে উঠল, কি দরকার ছিল বলো তোকে রাগানোর? চলে গেল তো। আফসিন নির্বিকার ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসে বলল, যাক যাক, একটু পর দেখবে আবার চলে সেঞ্চুরির আসবে। পর আরব আরো এগুলো হচ্ছে ওর ফালতু রাগ। বিধ্বংসী হয়ে উঠল। একটানা শট খেলে দ্রুত 150 রান পূর্ণ হলো। 38তম ওভারে খেলা শেষ। দলীয় রান 256, 5 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক একাদশের সব বোলারদের ব্যবহার করল, কিন্তু কিছুতেই আরবের এই ব্যাটিং তাণ্ডব থামানো যাচ্ছে না। আরব নিজ ছন্দে ব্যাটিং করে যাচ্ছে। 43তম ওভারে বোলারদের বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকালো আরব। সেই সাথে আরবের ডাবল সেঞ্চুরি পূর্ণ হলো। জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি। হেলমেট খুলে মাঠে সিজদায় বসে পড়ল আরব। সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়ে উঠে দাঁড়ালো সে। ধারাভাষ্যকারে কণ্ঠে উচ্চস্বরে শোনা গেল, আনবিলিভেবল, অ্যাবসুলিটলি আনবিলিভেবল। আরব রিসেস এ historic double century, pure magic from the young opener. He has destroyed the Sri Lanka attack today. What a breathtaking knock from Mr. আশফিয়ান আরব। পুরো গ্যালারিতে সমর্থকদের উল্লাসের ঢেউ। সমৃদ্ধি উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আরবের বউ হিসেবে নিজেকে নিয়ে বেশ গর্ববোধ হচ্ছে সমৃদ্ধির। খুশিতে সমৃদ্ধির চোখের কোণ দিয়ে জল চলে আসলো। সমৃদ্ধির চোখের জল মুছে নিয়ে বসে পড়ল। 137 বলে এই অবিশ্বাস্য কীর্তি গড়ল আরব। বাংলাদেশের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করল সে। পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে এই বাংলাদেশি ওপেনারকে। নিবিড় নিজের রুমে বসেই খেলা দেখছিল। ওই সময় উঠে আসার পর আর ড্রয়িং রুমে যায়নি। আরবের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়াতে টিভির রিমোট হাতে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, আরাম ডাবল সেঞ্চুরি করেছে। হোয়াট এ নক ব্রো। বিয়ের পর ব্যাটিংয়ে ডাবল উন্নতি, ওয়াও।
এজন্যই বলেছিলাম এতদিন তাড়াতাড়ি বিয়ে কর। ইস, আরও আগে বিয়ে করলে আরও আগেই ডাবল সেঞ্চুরি দেখতে পেতাম। তারপর উত্তেজনায় নিজের হাতে রিমোটটা ছুঁড়ে ফেলল। নীরবের চিৎকারে অনন্যা আর আফসিন এদিকে আসতেই অনন্যার পায়ের নিচে গিয়ে পড়ল সেটা। অনন্যা ভ্রু কুঁচকে বলল, এই নিবিড়, তোমার সমস্যা কি? খেলা দেখবে ঠিক আছে, কিন্তু ওভাবে রিমোট ছোড়াছুড়ি করছো কেন? নিবিড় তখনও উত্তেজনায় কাঁপছে। একবার অনন্যার দিকে তাকিয়ে বলল, ছাড়ো তো রিমোটের কথা, আরাব ডাবল সেঞ্চুরি করেছে সেটা আগে দেখো। আফসিন রুমে ঢুকতে ঢুকতে বলল, পাগল হয়ে গেছিস পুরো তুই। আফসিনের কথায় নিবিড়ের কোনো হেলদোল নেই। বিছানায় দাঁড়িয়ে লাফাতে লাফাতে ব্যালেন্স হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল নিবিড়। কোমর ধরে চেঁচিয়ে বলে উঠল, ও মা, আমার কোমর! অনন্যা আর আফসিন একসঙ্গে হেসে উঠল। আফসিন হাসতে হাসতেই বলল, বেশ হয়েছে একদম, আরো বেশি করে লাফালাফি কর। নিবিড় উঠে বসে হতাশ মুখে বলল, আরে ধুর, কিছুই তো করলাম না। মাঠে থাকলে দৌড়ে গিয়ে আরবের কোলে তুলে নিতাম, বাট ব্যাড লাক, আজকে গ্যালারিতে থাকতে পারলাম না। আফসিন বলে উঠল, ভালোই হয়েছে, নয়তো তোর মতো একটা পাগলের পাগলামি দেখে গ্যালারির সবাই হাসতে হাসতে মরে যেত। বলেই অনন্যা আর আফসিন আবারও হেসে উঠল। বাড়িতে মরিয়ম রহমান আর তাওহিদ জামান খেলা দেখছেন। ছেলের সাফল্য তাওহিদ জামান আর মরিয়ম রহমান বেশ খুশি হলেন। তাওহিদ জামান বললেন, দেখেছ মরিয়ম, আমার ছেলেটা আজকে পুরো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নাম করেছে। একজন বিজনেসম্যান হলে কজনে বা চিনত ওকে, আর এখন সারা বিশ্ব আরবকে চিনে। আমার ছেলেটা সঠিক পেশাটাই চয়েস করেছে, নিজের স্বপ্ন পূরণ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। মরিয়ম রহমান কিছু বললেন না। টিভিতে আরবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। 50 ওভার শেষে বাংলাদেশের রান 329, 8 উইকেট হারিয়ে শেষে কয়েকটা ওভারের রানের গতি কিছুটা কম ছিল। তবে আরব একা হাতেই আজকের বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা সামলেছে। বিরতির পর ব্যাটিংয়ে নামল শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের বলের প্রথম থেকেই তেমন একটা সুবিধে করতে পারল না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। 330 রানের টার্গেট বোলারদের বলে সুবিধা করতে না পেরে ধীর গতিতে ব্যাটিং করে তারা। 43 ওভারের মধ্যেই একের পর এক উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কা ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেয় বাংলাদেশের বোলাররা। 279 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 50 রানের ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করে। স্টেডিয়ামের সমস্ত কাজকর্ম শেষ করে রাতে হোটেলে ফিরে আরবরা। কিছুক্ষণ আগে ডিনার সেরে রুমে আসে সমৃদ্ধি আর আরব। সারাদিনের পর আরব বেশ ক্লান্ত। রুমে এসেই ওয়াশরুমে ঢুকে পড়ে সে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই দেখে সমৃদ্ধি বিছানায় শুয়ে আছে। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে টাওয়ালটা মেলে দিয়ে রুমে এসে বিছানায় বসে আরব। আরবকে দেখে সমৃদ্ধি উঠে বসে। আরব তখন ফোন চার্জ থেকে তুলে হাতে নেয়। সমৃদ্ধি ফোনটা কেড়ে নিয়ে বলে, রাখুন তো আপনার ফোন। আরব কিছু বলার আগেই সমৃদ্ধি বলতে শুরু করলো, কি মিস্টার আশফিয়ান আরব, খুব তো বলেছিলেন আমি ঝামেলা করব, করেছি ঝামেলা? আসলে আপনি ভাবেন কি বলুন তো আমাকে? আমি বাচ্চা একটা মেয়ে, তাই তো? আরে ওইবার বিপিএলে জীবনে প্রথমবারের মতো আমি গ্যালারিতে গিয়েছিলাম, আর আপনার খেলা দেখে বেশি এক্সাইটেড হয়ে গিয়ে তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু এখনকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আরব। আপনি জানেন আজকে আমি ঠিক কতটা খুশি হয়েছি। আপনার এই ডাবল সেঞ্চুরির ইনিংসে ভীষণ খুশি হয়েছি আমি আরব। আমি অনেক দিন ধরে আপনার এই দিনটার অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন ওডিআই ক্রিকেটে আপনার ডাবল সেঞ্চুরি হবে, তবে কখনো ভাবিনি এই দিনে আমি মাঠে থাকতে পারবো। আজকে আমি ভীষণ খুশি আরব, ভীষণ 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 খুশি হয়েছি আমি। বলেই আরবের বাহু জড়িয়ে ধরে আরবের কাঁধে মাথা রাখল। সমৃদ্ধির কাজে আরব কিছুটা অবাক হয়ে গেল। এই প্রথমবার মেয়েটা নিচ থেকে এসে এভাবে জড়িয়ে ধরেছে তাকে। আরব প্রথম থেকেই জানে সমৃদ্ধি আরবকে ঠিক কতটা ভালোবাসে।
হাজারো মেয়েদের আরবের প্রতি ভালোবাসা নামক পাগলামির ভিড়ে এই মেয়ের ভালোবাসা আরবের কাছে অন্যরকম স্পেশাল লাগে। আরব সমৃদ্ধির হাতে হাত রেখে বলে, থ্যাঙ্কস। আই নো তুমি আমার সাকসেসে অলওয়েজ খুশি হও, কজ ইউ লাভ মি। বাট এখন আমি ভীষণ টায়ার্ড, আমার একটু রেস্টের প্রয়োজন। তার আগে আম্মিদের সাথে কথা বলে নিতে হবে। সমৃদ্ধি আরবকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। আরব বলল, এবার ফোনটা দাও। সমৃদ্ধি আরবের হাতের ফোনটা দিয়ে দিল। আরব ফোন হাতে নিয়ে বিছানায় থেকে নেমে বেলকুনিতে যেতে যেতে বলল, কথা বলে আসছে, তুমি ঘুমিয়ে পড়ো। বেডের পাশের জানালা খোলা, মৃদু বাতাস বইছে। সমৃদ্ধি হালকা শীত লাগছে। ব্ল্যাঙ্কেট টেনে সমৃদ্ধি শুয়ে পড়ল। পাহাড়ি এলাকা, সাথে গত দুদিন বৃষ্টি হওয়ার কারণে এখনকার আবহাওয়া ঠান্ডা। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও কমে যায়। ব্যালকনিতে চেয়ারে গিয়ে বসলো আরব। প্রথমে বাবা মায়ের সাথে কথা বলে তারপর আফসিনকে কল দিল। কল রিসিভ করতেই আফসিনের কণ্ঠে শোনা গেল, হ্যালো, কংগ্রাচুলেশন আরব, এই আনবিলিভেবল ইনিংসে তোর সিস আজকে ভীষণ খুশি হয়েছে। 212 রান 37 বলে, জাস্ট অ্যামেজিং একটা ইনিংস। ভীষণ এনজয় করেছি আমরা। লাভ ইউ মাই লিটল ব্রাদার, আই রিয়েলি প্রাউড অফ ইউ। আরব মুচকি হেসে বলল, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু মাই পে। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু মাই সিস। আফসিন মুচকি হাসলো। সে জানে তার ভাইটা তাকে কতটা ভালোবাসে। ছোট থেকে দুই ভাই বোন, একে অপরের প্রাণ। আরব ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে ভীষণ হাসি খুশি, ফ্রি মাইন্ডের একটা ছেলে, তবে একটু একরোখা আর রাগী স্বভাবেরও। আফসিন এসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করলো, ডিনার করছিস তোরা? তুই? কি করছিস? সমৃদ্ধি কোথায়? ও রুমে আছে। তুই কোথায়? সমৃদ্ধিকে একা রেখে কোথায় এসে কথা বলছিস? সমৃদ্ধির কাছে দে তো। রিল্যাক্স, ওর জন্য টেনশন করার কিছু নেই। আমি বেলকনিতে আছি। ওকে ফোন দে। আমি তোকে ফোন দিয়েছি তোর সাথে কথা বলার জন্য, আর তুই অন্যজনের সাথে কথা বলতে চাইছিস? আরে আরব, রাগ করছিস কেন? আর অন্যজন বলছিস কাকে? সমৃদ্ধি তোর ওয়াইফ আরব। আমার কথা ছাড়, পূর্ব ভাইয়া কোথায়? ওর কথা আর বলিস না, ও ঘুমিয়ে পড়েছে। তুই সবাইকে মিস করছে। নিবিটের সাথে আজকে 2 দিন কথা হয়নি। তোকে আর সমৃদ্ধিকে হানিমুনের টাইম স্পেন্ড করার জন্য স্পেস দিচ্ছে। এর জন্য নিবিড় আর কল দেয়নি। কথা বলবি নিবিড়ের সাথে? একটা কাজ কর, নিবিড়কে সহ গ্রুপ কল দে। তোর কি মনে হয় ওই কুম্ভকর্ণ এখনো জেগে আছে? বিছানা পেলেই তো ওকে আর খুঁজে পাওয়া যায় না। তাও ঠিক, কাল দিনের কথা বলিস তাহলে। আচ্ছা, তুইও ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। সারাদিন পর তুইও তোর টায়ার্ড জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। গুড নাইট। বাই। বাই। কল কেটে দিল আফসিন। আরব ব্যালকুনির গ্লাস ডোরটা টেনে রুমে চলে আসলো। সমৃদ্ধি ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরব রুমে এসে লাইট অফ করে সমৃদ্ধির পাশে শুয়ে পড়ল। একরকম ঠান্ডা আবহাওয়ায় এরকম ঠান্ডা আবহাওয়ায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে সমৃদ্ধির চোখ লেগে আসছিল। তার ওপর সারাদিন স্টেডিয়ামে কোলাহলে হাজারো মানুষের ভিড়ে বসে থাকতে থাকতে মাথাটা ধরে এসেছিল তার। আরব বিছানায় আসার পর পাশে কারো উপস্থিতি টের পেতেই ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। সমৃদ্ধি নড়ে চড়ে ওঠে। আরবের একদম কাছাকাছি গিয়ে আরবকে জড়িয়ে ধরে। আরব রুমে আসার পর ভেবেছিল সমৃদ্ধি হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু সমৃদ্ধি এভাবে আচমকা জড়িয়ে ধরায় আরব প্রথমে অবাক হলেও পরক্ষণে বুঝতে পারল সমৃদ্ধি জেগেই ছিল। আরব ধীর স্বরে প্রশ্ন করল, ঘুমাওনি তুমি? সমৃদ্ধি ঘুম জড়ানো কণ্ঠে বলল, একা একা থাকতে থাকতে ঘুমিয়ে যাচ্ছিলাম, তবে আপনাকে ছাড়া ভালোভাবে ঘুম আসছিল না। বলে সমৃদ্ধি আরবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে।
সমৃদ্ধির এমন ঘুম জড়ানো কণ্ঠ আর এভাবে জড়িয়ে ধরতে আরাবের ভেতরে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। সে অনুভূতিকে আরাব চাইলেও উপেক্ষা করতে পারছে না। এই 3 দিনে মেয়েটার প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো আরাবের মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। আরাব আলতো হাতে সমৃদ্ধির চুল হাতে রাখলো। আরাব আলতো হাতে সমৃদ্ধির চুলে হাত রাখলো। মেয়েটার নড়াচড়া নেই, ঘুমিয়ে পড়েছে। আরাব আরেক হাত দিয়ে সমৃদ্ধির শরীর ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। ভোরের নরম আলো জানলা গলে ঘরে প্রবেশ করছে। সমৃদ্ধির ঘুম ভেঙে গেছে অনেক আগেই। বাইরে মিষ্টি বাতাস বইছে। পাহাড়ি আবহাওয়ার কারণে চারপাশে এক ধরনের শান্ত স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে আছে। সমৃদ্ধি আস্তে করে বিছানা ছেড়ে নেমে ফ্রেশ হয়ে নিল। ফিরে এসে দেখল আরাব এখনো গভীর ঘুমে তলিয়ে আছে। সমৃদ্ধি বিছানায় বসে আরাবের দিকে কিছুটা ঝুঁকে ধীর কণ্ঠে বলতে লাগলো, দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছি আপনাতে। আপনার মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছি আষ্টে পৃষ্ঠে। আমি জানি না আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করতে পারবো কিনা। শুধু এইটুকু জানি আপনার প্রতি আমার এই আকাশ সমান ভালোবাসা চিরকাল থাকবে। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আপনাকেই ভালোবেসে যাব। সমৃদ্ধির চুলগুলো আরাবের চোখে মুখে পড়তেই আরাব নড়ে চড়ে উঠল। সমৃদ্ধি সোজা হয়ে বসতেই আরাব পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। হঠাৎ সমৃদ্ধির দৃষ্টি গেল আরাবের ফোনের দিকে। ফোনটা টেবিলের ওপর পড়ে আছে, চার্জিং কেবলটা খোলা। কৌতূহলবশত ফোনটা হাতে তুলে নিল সমৃদ্ধি। পাওয়ার বাটন প্রেস করতেই স্ক্রিনে ফিঙ্গার লক ভেসে উঠল। মিস্টার আশফিয়ান আরাব, ফোনের লক দিয়ে কি এত লুকিয়ে রেখেছে? মনে মনে কথাটা বলে ফোনটা উল্টে পাল্টে দেখল। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। সমৃদ্ধি ঠোঁট কামড়ে হালকা হাসলো। আস্তে করে ঘুমন্ত আরাবের হাতটা তুলে তার আঙ্গুল ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে রাখলো। ফোনটা আনলক হয়ে গেল। সমৃদ্ধি ফোনটা হাতে নিয়ে বলল, ইয়েস, মিশন সাকসেসফুল। তারপর একটু কৌতূহল নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। হোম স্ক্রিনেই একটা নোটিফিকেশন ভেসে আছে, নিবিড়ের মেসেজ। বউ নিয়ে হানিমুনে আছিস বলে কল দিয়ে ঘুম ভাঙালাম না। তোদের স্পেশাল মোমেন্টের 12টা বাজানোর ইচ্ছে নেই আমার। ঘুম থেকে উঠে কল দিস, কথা আছে। সমৃদ্ধি মুচকি হাসলো। ওয়াইফাই অন করে ইনস্টাগ্রামে ঢুকলো। নিজের আইডিটা সার্চ দিয়ে বের করে ফলো রিকোয়েস্ট দিল। বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। তারপর ফোনের গ্যালারিটা ওপেন করতে যাবে তার আগেই আরাব আবারও নড়ে চড়ে উঠল। সমৃদ্ধি তাড়াহুড়ো করে ফোনটা অফ করে আগের জায়গায় রেখে দিল। দ্রুত ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। মুচকি হেসে মনে মনে ভাবতে লাগলো, আপনি তো আর ফলো করবেন না আমাকে, তাই আপনার হয়ে নিজেই নিজের আইডিটা ফলো করলাম। ঘুম ভাঙার পর আপনার রিয়াকশন কি হবে সেটাই দেখার অপেক্ষায় রইলাম। সকাল 9টা বাজে। ব্রেকফাস্ট টেবিলে বাবা মা বোনের সাথে মন খারাপ করে বসে আছে রাইসা। রাইসাকে এভাবে বসে থাকতে দেখে ওর বড় বোন রিমা বলতে লাগলো, খাবার না খেয়ে বসে আছিস কেন? রাইসা নাকু গলায় বলতে লাগলো, কি করে খাবো আপু? তোমরা জানো না আরাব বিয়ে করে ফেলেছে। আরাব তো আমাকে বিয়ে করলো না, অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললো। শুধু তাই না, ওই মেয়েকে নিয়ে আবার হানিমুনেও গেছে। আরাবের বিয়ের খবর পাওয়ার পর আমি আরাব, নিবিড়, আফসিন, আপুর সবাইকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওদের কারোই ফোনে কল ঢুকছে না। ওর বাবা রাশেদ মির্জার দিকে তাকিয়ে বলল, আরাব এটা কি করে করতে পারলো বাবা? তুমি না বলেছিলে তাহিদ আঙ্কেলে বলে আরবের সাথে আমার বিয়ে ঠিক করবে, তাহলে আরব কেন ওই শুভদ্দি নামের মেয়েটাকে বিয়ে করলো? রাশেদ মির্জা মেয়ের ন্যাকামতে বেশ রেগে গেলেন। জোর করে কিছু হয় বল? এই পৃথিবীতে কোন জিনিসটা জোর করে হয়েছে বলতে পারবি? আরব হয়তোবা সমুদ্রীকে ভালোবাসতো, সেই জন্য আরব সমৃদ্ধিকে বিয়ে করেছে।
আমার আর ওর বাবা বিজনেসের ক্ষেত্রে পরিচয়, ওদের ফ্যামিলির ব্যাপারটা ইন্টারফেয়ার করতে তো আমি পারি না। এমনও হতে পারে আরব সমৃদ্ধির বিয়ের আগে থেকেই ঠিক করা ছিল, তার মাঝখানে গিয়ে আমি তো তোকে আরবের সাথে বিয়ে দিতে পারবো না। যেটা হয়ে গেছে সেটা মেনে নে, আর একবারও এ ধরনের নেশকা কান্না করবি না, তোর জন্য ছেলের অভাব পড়বে না। বলে উনি ব্রেকফাস্ট টেবিল ছেড়ে উঠে গেলেন। রায়সা ওর বাবার ব্যবহারে আবারও ন্যাকা কান্না শুরু করলো। রায়সার মা তমা মির্জা রায়সার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। রিমা রেগে গিয়ে ওর মাকে বলল, তোমার এই নেকামার্কা প্রস্রাবে মেয়েটা নেকামি করতে করতে এমন থার্ড ক্লাস লেভেলে চলে গেছে। বোনের এমন কথা শুনে রায়সা আরও জোরে কেঁদে দিল। রিমা বিরক্ত হয়ে টেবিল ছেড়ে উঠে যেতে যেতে বলল, জাস্ট স্টুপিড রাইসা, তোর এইসব নেকামতে জাস্ট অসহ্য হয়ে যাচ্ছে আমি। প্লিজ বন্ধ করো এসব। বলে হন হন করে রুমে চলে গেল রিমা। সকাল 10টা বাজে। ঘুম ভাঙল আরাবের। বেড সাইড টেবিল থেকে ফোন হাতে নিয়ে সময় দেখলো, বিড়বিড় করে বলল, উফ শিট, এত লেট হয়ে গেল উঠতে। হঠাৎ খেয়াল করলো ফোনে ওয়াইফাই অন করা। ইনস্টাগ্রামে ঢুকে স্ক্রল করতেই ফলো রিকোয়েস্টের ব্যাপারটা ধরতে পারলো। বুঝতে পারলো সমৃদ্ধি ফোন ধরেছে। সাথে সাথে গভীর শ্বাস ফেলে রুমে এদিক ওদিক তাকালো। না, কোথাও নেই সমৃদ্ধি। মিনিট দুয়েক মাথায় ওয়াশরুম থেকে বের হয়ে আরাবকে বসে থাকতে দেখে বলল, গুড মর্নিং আরাব। আরাব রেগে গিয়ে চোয়াল শক্ত করে বলল, তুমি কি মনে করো আমি বোকা? তোমার কাজকর্ম আমার চোখ এড়িয়ে যাবে? পারমিশন ছাড়া আমার ফোনে হাত দিয়েছো কেন? সমৃদ্ধি একদম চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সমৃদ্ধিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাব বলল, কি হলো, কথা বলছো না কেন? ফোন আনলক করার জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছো, তাই না? সমৃদ্ধি এবার একটু মুখ খুলল, একদম শান্ত গলায় বলল। আরাব অবাক হয়ে গেল। মেয়েটার কাছ থেকে এমন নির্লিপ্ত উত্তর আশা করেনি। আরাব এবার বিরক্ত হলো। ও ভেবেছিল কিছু না কিছু ব্যাখ্যা দেবে, হয়তো বলবে ফোন ধরেছি তাতে কি, অথবা আমি তো কিছু করিনি, শুধু দেখেছিলাম। কিন্তু না, এমন কিছুই বলল না সমৃদ্ধি। আরাব ফোন টেবিলে রেখে উঠে দাঁড়ালো। সমৃদ্ধির সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরলে সেটা তোমার জন্য ভালো হবে না। গট ইট? বলে আরাব চলে গেল। মোনার রুমের সামনে দাঁড়িয়ে আছে নিবিড়। প্রায় 5-6 মিনিট যাবৎ নক করে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। মেয়েটা কি ঘুমিয়ে আছে নাকি? দরজা খুলতে এতক্ষণ লাগে? এসব ভাবতে ভাবতে আবারও নক করলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা নক করার আওয়াজে দ্রুত এসে দরজা খুলে দিল মোনা। নিবিড়কে দেখে বলল, আপনি এসেছেন? ওয়াশরুমে ছিলাম তাই খুলতে লেট হয়েছে। আপনার সাথে কিছু কথা আসে, ভিতরে চলুন। জি, আসুন। নিবিড় রুমে ঢুকে বিছানায় বসলো। মোনাকেও বসতে বলল। তারপর মোনার উদ্দেশ্যে বলল, আপনাকে চাকরির ব্যবস্থা করে দিব বলেছিলাম। হুম। আজ বিকেলে ঢাকায় ব্যাক করছি। সেখানে আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমি আমার রেস্টুরেন্টে আপনাকে কাজের ব্যবস্থা করে দিব। এই রেস্টুরেন্টে জব করবেন তো? মোনা খুশি হলো, উৎফুল্ল স্বরে বলল, আপনি সত্যি চাকরি দেবেন আমাকে? কেন, বিশ্বাস হচ্ছে না নাকি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনাকে বিশ্বাস না করলে কখনোই আপনার বাড়িতে আসতাম না, কিন্তু ঢাকায় গিয়ে আমি থাকবো কোথায়? আচ্ছা, আমার রেস্টুরেন্টের জন্য লোক দরকার ছিল। যাক, ফাইনালি অবশেষে পেয়ে গেলাম। তাহলে বিকালে রেডি হয়ে থাকবেন। এখন আসি। বলে বেরিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করেছে আরাব। প্র্যাকটিসেও আজকে লেট হয়েছে আরাবের। লাস্ট 1 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস শেষে হঠাৎ মনে পড়ল নিবিড়ের মেসেজটার কথা। সকালে নিবিড়ের মেসেজটা দেখলেও সমৃদ্ধির ওপর মাথাটা গরম থাকায় আর নিবিড়ের সাথে কথা বলা হয়নি। ওয়াটার বোতল হাতে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। নিবিড়ের নাম্বার ডায়াল করতেই নিবিড় রিসিভ করে বলল, এতক্ষণে ঘুম ভেঙেছে তোর? না, ঘুম আরো আগেই ভেঙেছে।
প্র্যাকটিসে জয়েন করেছি, 1 ঘন্টা হলো। তোকে ফোন দিতে মনে ছিল না। তোকে আর ভাবিকে কিন্তু নিজেদের মতো সময় কাটানোর সুযোগ করে দিয়েছি। এই কারণে গত 3 দিনে একটুও বিরক্ত করিনি। তা হানিমুন কেমন কাটছে তোর? এই তো চলছে। শুধু চলছে? আমি তো দেখছি দৌড়চ্ছে। বিয়ের পর ব্যাটিংয়ে যে উন্নতি করলি তুই, বাহবা না দিয়ে পারছি না। ঠিক এজন্যই বলেছিলাম বিয়েটা আরও আগে করতে, তাহলে এতদিনে তোর আরও 10-12টা সেঞ্চুরি থাকতো। আরাব চোখ মুখ কুচকে বিরক্ত ভরা কণ্ঠে বলল, এই শুরু হয়েছে তোর আবার সেই ফালতু কথা। এছাড়া কোনো কথা খুঁজে পাস না তুই? নিবিড় হেসে উঠল, হাসতে হাসতেই বলল, ভেবেছিলাম বিয়ের পর রোমান্টিক হবি, কিন্তু না, এখন দেখছি সে এক আনরোম্যান্টিক এলিয়েনই রয়ে গেলে। ভাবির জন্য খুব দুঃখ হচ্ছে আমার। বেচারির জীবনটাই শেষ হয়ে যাবে তোর মতো আনরোম্যান্টিক এলিয়েনের সাথে সংসার করতে গিয়ে। তোকে না ভালোবাসলে লাইফে আরও ভালো রোম্যান্টিক কাউকে পেতে হবে। আরাবের মাথাটা গরম হয়ে গেল। নিবিড়কে ধমকে উঠে বলল, যে সেটাও আর একটা কথাও বলবি না। আমার আর আমার ওয়াইফের পার্সোনাল ব্যাপার নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না, বলে দিলাম। বলেই খট করে আরাবের কল কেটে দিল। আরাবের এমন ধমক নিবিড় পুরো অবাক হয়ে গেল, মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেল, যা বাবা, একটু মজা করছিলাম আর এলিয়েনটা মজাটাকে সিরিয়াসলি নিয়ে পুরো খেপে গেল। এদিকে আরাবের মাথায় আগুন জ্বলছে সকাল থেকেই। এর আগে সমৃদ্ধি আর এখন নিবিড়। আরাব ফোনটা চেয়ারে রেখে ওয়াটার বোতলের মুখটা খুলে বোতল ভর্তি পানি মাথায় ঢেলে দিল। সূর্যের কড়া রোদে ব্যাটিং করতে করতে এমনিতেই অবস্থা খারাপ, তার ওপর নিবিড়ের কথাগুলো শুনে আরাবের মেজাজ পুরো বিগড়ে গেছে। আরাবের প্র্যাকটিসের জার্সিটা পুরো ভিজে গেছে। ফোনটা হাতে নিয়ে চেঞ্জ করতে ড্রেসিং রুমে গিয়ে হনহনিয়ে চলে গেল আরাব। বিকেলবেলা বোরখা পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় মোনা। নওশাদ চৌধুরী, নিলয় কেউই বাড়িতে নেই। অনন্যা আবার নিবিড়ের মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মোনাকে দেখে অনন্যা এগিয়ে এসে বলল, আজকেই চলে যাচ্ছ? তোমাকে ভীষণ মিস করব। এই কয়েকদিনে তুমি আমাদের পরিবারের একজন হয়ে গিয়েছিলে। মোনা অনন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাদের ভীষণ মিস করবো ভাবি। নিবিড়ের মা উঠে এসে বললেন। এর মধ্যে নিবিড় ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে বলল, আমরা বেরোচ্ছি মা। নিবিড়ের মা নিবিড়ের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ মা, এই চিন্তা করতে হবে না তোমাকে। এখন আমাদের যেতে হবে, লেট হয়ে যাচ্ছে, আসছে। বলেই নিবিড় বেরিয়ে গেল মোনাকে নিয়ে। রিকশায় করে বাস স্ট্যান্ডে এসে নামলো দুজন। টিকিট কাউন্টার থেকে দুজনের জন্য টিকিট কেটে বাসে উঠে বসলো নিবিড় আর মোনা। বাসের জানলার পাশে বসেছে মোনা, তার পাশেই নিবিড়। সন্ধ্যা নামছে, রাস্তার লাইটগুলো একে একে জ্বলতে শুরু করেছে। বাস ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাঝরাত হয়ে যাবে। সন্ধ্যা নামার কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে আকাশ ছেয়ে গেল। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মোনা বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছে। নিবিড় এক দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে প্রথম থেকেই ভালো লাগে নিবিড়ের। চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। এই স্বভাবটাই যেন নিবিড়ের মন কেড়ে নিয়েছে। ঝমঝম বৃষ্টির সাথে প্রচুর পরিমাণ বাতাস বইতে লাগলো। বাতাসের সাথে বৃষ্টির ছাট জানলা দিয়ে ঢুকতেই নিবিড় বলল, জানালাটা লাগিয়ে দিন মোনা। বাতাস আর হালকা বৃষ্টির ছাটে মোনার হিজাব নিকাব ভিজে যাচ্ছে। মোনা বাহিরের দিকে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, থাকুক না খোলা, ভিজে গেলেই বা ক্ষতি কি? মোনার এমন শীতল কণ্ঠে নিবিড়ের বুকের ভেতর কেমন যেন একটা নরম শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। নিবিড় চোখ সরাতে পারল না মোনার থেকে। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যা নিবিড়কে ক্রমশ টেনে নিচ্ছে তার দিকে। বৃষ্টির ছাটে মোনার চোখের ঘন কালো পাপড়িগুলো ভিজে গেছে। নিবিড় এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ধীর স্বরে বলল, ভিজে যাবেন আপনি। মোনা হালকা হেসে জানলার বাইরে তাকিয়েই বলল, বৃষ্টি, বাতাস, কালো মেঘ, ছেয়ে যাওয়া আকাশ আমার ভীষণ প্রিয়, ভীষণ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন।
না থাক, এখন বলবো না। কেন? এখন না, পরেই বলবো না হয়। মোনা আর কিছু বলল না, বাহিরে তাকিয়ে বৃষ্টি দেখায় মনোযোগ দিল। প্র্যাকটিস শেষে হোটেল ফেরার পর থেকে আরাব আর সমৃদ্ধির মাঝে কোনো কথা হয়নি। সমৃদ্ধিকে হোটেলে রেখে আরাব প্র্যাকটিস জয়েন করেছিল। লাঞ্চ টাইমে একজন ওয়েটার এসে সমৃদ্ধিকে খাবার দিয়ে যায়। যাওয়ার আগে আরাবি ওয়েটারকে বলে গিয়েছিল ঠিক সময়ে রুমে খাবার দিয়ে আসতে। প্র্যাকটিস থেকে আরও কয়েক ঘন্টা আগেই ফিরেছে আরাব। এই কয়েক ঘন্টায় সমৃদ্ধি নিজ থেকে একবারও কথা বলেনি। আরাব এতক্ষণ সেসবে পাত্তা না দিলেও এখন নিজ থেকে সমৃদ্ধির কাছে গেল। সেই বিকেল থেকেই মেয়েটা বেলকুনিতে বসে আছে। এক দুবার রুমে এলেও আরাবের সাথে কথা বলেনি। আরাব সমৃদ্ধির পাশে গিয়ে চেয়ারে বসলো। সমৃদ্ধি নিজের মতো ফোন স্ক্রল করছে। আরাব সমৃদ্ধির আর একটু কাছে গিয়ে বসে বলল, সমৃদ্ধি রহমানের রাগ আছে দেখছে। সমৃদ্ধি আরবের দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফোন দেখায় মনোযোগ দিল। সমৃদ্ধির কাজে আরব ঠোঁট চেপে হেসে বলল, যার উপর রেগে আছে তাকেই কপি করার চেষ্টা করছে। তবে একটা কথা কি জানো, 1000বার কপি করলেও আশফিয়ান আরবের মতো কেউ হতে পারবে না। সমৃদ্ধি এবার ফোন অফ করে আরবের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? এত বকবক করছেন কেন? যা বাবা, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই তো সেদিনই বলছিলে আমি কেন ফোন নিয়ে ব্যস্ত থাকি, তোমায় কেন ইগনোর করি, কথা কেন বলি না। এখন তো দেখছি তার উল্টো। সমৃদ্ধি ফোনের সময় দেখে নিয়ে বলল, আমার খিদে পেয়েছে, ডিনার করতে যাব, চলুন। বলেই সমৃদ্ধি উঠে রুমে চলে যায়। আরব সমৃদ্ধি বাড়িতে এসেছে আজ 1 সপ্তাহ হলো। লাস্ট দুটো ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ম্যাচগুলো শেষ হওয়ার পর দিনই ওরা চলে এসেছে। সেদিনের পর সমৃদ্ধি খুব একটা প্রয়োজন ছাড়া আরবের সাথে কথা বলেনি। সমৃদ্ধির এমন পরিবর্তনে আরব ভীষণ অবাক হয়ে গেছে। যেই মেয়ে দিনরাত ওর সাথে বকবক করতো, আরব কথা না বললেও সব সময় আরবের সাথে কথা বলতে চাইতো, আরবের জন্য দিনরাত পাগল ছিল, সেই মেয়ে এখন নিজ থেকে কোনো কথাই বলে না। শুরুতে আরব ভেবেছিল সেদিন সকালে তাদের রাগারাগির কারণেই হয়তো মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু এখন বুঝতে পারছে সমৃদ্ধি বদলে যাওয়াটা সেদিনের সকালের রাগারাগির জন্য নয়, কারণ আগেও বহুবার মিসবিহেভ করেছিল সে সমৃদ্ধির সাথে। তবুও সমৃদ্ধি কখনো এভাবে দূরে সরে যায়নি। তাহলে এবার কি হলো সেটাই ভেবে পাচ্ছে না আরব। দুদিন আগে সমৃদ্ধি ঢাকার একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। আরবি নিয়ে গিয়েছিল। এই দুদিন সমৃদ্ধি একলাই ক্লাস শেষ করে গেছে। দুদিন আগে সমৃদ্ধি ঢাকার একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। আরবি নিয়ে গিয়েছিল। এই দুদিন সমৃদ্ধি একাই ক্লাস করতে গেছে। যদিও আরব চেয়েছিল সে নিজেই গাড়ি করে দিয়ে আসবে, কিন্তু সমৃদ্ধি রাজি হয়নি। একাই যাওয়া আসা করতে পারবে বলে দিয়েছে। সমৃদ্ধির কথা হলো সে কি ছোট বাচ্চা নাকি? ভার্সিটিতে উঠেছে, এখনও কি ওর সাথে কারো যা আশা করা লাগবে? ওদিকে নিবিড় মোনাকে নিয়ে সেদিন ঢাকা এসে পৌঁছাতে মাঝরাত হয়ে যায়। মোনাকে নিয়ে নিবিড় ওর ফ্ল্যাটে যায়। এত বড় অপরিচিত শহরে একা থাকতে পারবে না, তার ওপর এখানকার কিছু ঠিক মতো চিনেও না মোনা, তাই সে নিবিড়ের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন মোনাকে নিবিড় রেস্টুরেন্টে নিয়ে যায়। নিবিড় মোনাকে পুরো রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখায়, কাস্টমার সার্ভিস এরিয়া, রান্নাঘর, স্টোর রুম। তারপর মোনার উদ্দেশ্যে বলল, মোনা, আমি আপনাকে এখানকার ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। আমার বিশ্বাস আপনি এই দায়িত্বটা ভালোভাবে সামলাতে পারবেন। মোনা একটু অবাক হয়ে তাকালো, বলল, আমি ম্যানেজার? নিবিড় হালকা হেসে বলল, আমার বিশ্বাস আপনি পারবেন। মোনার চোখে জল চিকচিক করে উঠল। নিবিড় বাইরের একটা ছেলে হয়েও ওকে কতটা হেল্প করছে, অথচ ওর বাবা মা ওকে বুঝলই না। মোনার চোখের জল মুছে নিবিড়কে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি। নিবিড় বলল, এভাবে বলছেন কেন? মানুষ তো মানুষকে সাহায্য করবে, আপনাকেও আমি সাহায্যই করছি।
মিনিট 10 হলো নিবিড় এসেছে আরাবদের বাড়িতে। ফোন হাতে নিয়ে বসে আছে আরাবদের বাড়ির ড্রয়িং রুমে। এই এক সপ্তাহ নিবিড় অনেকবার কল দিয়েছিল আরাবকে, কিন্তু আরাব কল রিসিভ করেনি। এখনও কল দিয়েই যাচ্ছে, তবে আরাব রিসিভ করছে না। মরিয়ম রহমান ট্রেতে করে নাস্তা এনে টি টেবিলে রাখতে রাখতে বললেন, কি নিয়ে ঠুকাঠুকি লেগেছিস দুজনে যে? আরাব তোর ফোন ধরছে না? তেমন কিছু না আন্টি, তোমার ঘাটটারা ছেলেটাকে ডাকো তো। দেখেছি আমি, আসছে। আরাব সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমার বাড়িতে বসে আমাকে ঘাটতারা বলছিস? তোর সাহস দেখছে বড্ড বেশি হয়ে গেছে নিবিড়। আচ্ছা, সেদিনের জন্য সরি। আরাব, বিড়িতে আসার পর কল দিলি না তোদের আনতে যাওয়ার জন্য? বাবা গিয়েছিল। আঙ্কেলের মতন বিজি মানুষকে বিরক্ত করিস কেন? আমি ছিলাম তো, আমাকে কল দিলেই পারতে। তোকে কল দেওয়ার প্রয়োজন মনে করিনি, তাই। আফসিন এসেছে শুনলাম। ভাবি আর আফসিন কোথায়? কাউকেই তো দেখছি না। জানি না আমি। 3 দিন এলিয়েনের ওপর দিয়ে চলে যাচ্ছিস তুই। এত বোরিং তো আগে কখনো ছিলি না। ভাবি থাকে কীভাবে তোর সাথে? কথাটা বলেই জিভ কামড়ে দেয় নিবিড়। আয় হায়, কি বলতে কি বলে ফেললো। নিবিড় বোকা বোকা হাসি দিয়ে আরাবের দিকে তাকাতেই দেখলো আরাব প্রচণ্ড রেগে আছে। নিবিড় সঙ্গে সঙ্গে কান ধরে বলল, সরি ভাই, সরি। আরাব রাগী গলায় বলল, নিবিড়। নিবিড় সরি বলতে বলতে দৌড় দিল। আরাব ফোন পকেটে ঢুকিয়ে নিবিড়ের পেছন দৌড়তে শুরু করলো। বাগানের গাছে পানি দিচ্ছিল আফসিন আর সমৃদ্ধি। নিবিড় দৌড়াতে দৌড়াতে বাইরে এসেই পানিতে স্লিপ খেয়ে পড়ে গেল। ধপাস করে কারো পড়ে যাওয়ার আওয়াজে আফসিন সমৃদ্ধি দুজনেই ফিরে তাকালো। নিবিড়কে পড়ে যেতে দেখেই উচ্চস্বরে হেসে উঠল আফসিন। সমৃদ্ধি এগিয়ে এসে বলে সমৃদ্ধি হাত এগিয়ে দিতেই গম্ভীর গলার আরাব কণ্ঠ শোনা গেল। তোমার নিবিড়কে নিয়ে না ভাবলে চলবে সমৃদ্ধি। আরাবের কণ্ঠ শুনে সমৃদ্ধি সামনে তাকালো। আরাব বাড়ির দরজার সামনে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আরাবের কথায় সমৃদ্ধি নিবিড়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আরাব বড় বড় পা ফেলে সমৃদ্ধির সামনে এগিয়ে গেল। ধমকে বলে উঠল, এখন এখানে দাঁড়িয়ে আছো তুমি? বাড়ির ভেতরে যাও। সমৃদ্ধি রেগে বলে উঠল, আমি তোমাকে ভেতরে যেতে বলেছি সমৃদ্ধি। আরাবের মেজাজ ভীষণ পরিমাণ গরম হয়ে গেল। চিৎকার করে ধমকে উঠে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি আমার কথা অমান্য করছো? তোমাকে আমি শেষবার মতো বলছি, বাড়ির ভেতরে যাও। সমৃদ্ধি তেতে উঠে বলল, কি করবেন না গেলে? নিবিড় ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আরাব আর সমৃদ্ধির মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, পারফেক্ট জুটি ব্রো, পারফেক্ট। তোরা হাজব্যান্ড ওয়াইফ দুটোই একদম ঘাড়তারা। এমন পারফেক্ট ঘাড়তারা জুটি এর আগে দেখছিস কখনো আফসিন? শেষ কথাটা আফসিনের উদ্দেশ্যে বলল নিবিড়। আফসিন হাসতে হাসতে এগিয়ে এসে বলল, না, এর আগে দেখিনি। আরব সমৃদ্ধি কথা বাদ দে এখন। তুই ভিতরে চল আগে, ড্রেস চেঞ্জ করবি, আয়। বলে আফসিন নিবিড়কে টানতে টানতে নিয়ে গেল। আরাব সমৃদ্ধির দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকিয়ে হনহন করে বাড়ির ভেতরে চলে গেল। সন্ধ্যাবেলা। আফসিন নিবিড় আর সমৃদ্ধির ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আরাব নিজের রুমে কফির কাপে চুমুক দিতে দিতে আফসিন বলল, সমৃদ্ধি। জি আপু। তোমার আর আরবের মধ্যে সব ঠিকঠাক আছে তো? না মানে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো ঝামেলা চলছে। আরব কি তোমাকে ভালোবাসে না? মন থেকে মেনে নেয়নি? সেটা তো তোমার ভাইকেই জিজ্ঞেস করো আপু। আফসিন বুঝতে পারল এদের দুজনের মধ্যে ঝামেলা চলছে, যার কারণে একে অপরের থেকে মুখ ঘুরিয়ে রাখছে। ব্যাপারটা বুঝতে পেরে আফসিন আর কথা বাড়ালো না। নিবিড়ও আফসিনকে বলল, এই আরাফ, এই ঘাড়টারা, এর কথা বলতে নেই। আর রোম্যান্টিক রোবট ভেবেছিলাম বিয়ের পর রোম্যান্টিক হবে, কিন্তু সে আগের মতোই রয়ে গেল। তবে যাই বল, আরাফ কিন্তু ভাবিকে নিয়ে খুব পজিটিভ। ভাবিকে নিয়ে কিছু বললে এমন লুক দেয় মনে হয় আমাকেই মেরে ফেলবে। সেদিন একটু মজা করেছিলাম, তারপর থেকে আমার উপর একদম পাগলা ষাঁড়ের মতো ক্ষেপে আসে। আফসিন বলল,
বউ নিয়ে পজিটিভ হবে না তো কি করবে? কি দরকার জেনে শুনে খ্যাপানো আরফকে? ওকে আর খেপাবো না। আফসিন, ট্যুরের কথা মনে আসে তো? আরবকে ট্যুরের ব্যাপারে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোর। আমি বললে এখন মোটেও রাজি হবে না। আচ্ছা বলবো। ওদের মধ্যে টুকটাক কথা চলতে থাকলো। আড্ডা দিতে দিতে রাত হয়ে এলো। রাতে ডিনার সেরে চলে গেল নিবিড়। আফসিন মরিয়ম রহমান বলছিলেন আজকের রাতটা থাকতে, অন্য সময় হলে থেকে যেত। নিবিড় কিন্তু এখন বাসায় মনে আছে, মেয়েটাকে একা বাসায় রাখা নিরাপদ না। আরবের জন্য প্লেটে করে খাবার নিয়ে রুমে গেল সমৃদ্ধি। দরজা খোলা ছিল বিধায় নক করতে হয়নি। রুমে ঢুকতেই দেখলো রুম অন্ধকার। আরাব ঘুমিয়ে পড়েছে। ডিনারের সময় ডাইনিং এ ও যায়নি আরাব। বিকেলের পর থেকে সমৃদ্ধি রুমে আসা হয়নি। নিচেই ড্রয়িং রুমে সবার সাথে ছিল। খাবারের প্লেট বেডসাইড টেবিলে রেখে রুমের লাইট জ্বালিয়ে আরাবকে ডাকতে লাগলো। আরাব, এই যে শুনছেন, উঠুন, খেয়ে নেবেন। মাত্রই ঘুমিয়েছিল আরাব। সমৃদ্ধির ডাকে ঘুম ভেঙে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, এখন খাবো না আমি। খাবার তো নষ্ট হয়ে যাবে, এখন উঠে আগে খেয়ে নিন, তারপর ঘুমাতে পারবেন। আরাব বিরক্ত হয়ে উঠে বসলো। হাত ধুয়ে এসে খাবার খেয়ে নিল। আরাবের খাওয়া শেষ হতেই সমৃদ্ধি গিয়ে কিচেনে প্লেটটা রেখে রুমে এলো। আরাব আবার শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে আছে, কপালের ওপর হাত রাখা। আরাব যে এখনো ঘুমোয়নি সেটা সমৃদ্ধি বুঝতে পেরেছে। সমৃদ্ধি রুমের লাইট বন্ধ করে আরাবের পাশে শুয়ে পড়ল। বিছানায় সমৃদ্ধির উপস্থিতি টের পেতেই আরাব চোখ খুলে সমৃদ্ধির দিকে তাকালো। সমৃদ্ধির দিকে ফিরে চোখে চোখ রেখে বলল, হঠাৎ নিজেকে বদলে নেওয়ার কারণ কি? সমৃদ্ধি চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে বলল, সেটা তো আপনার নিজে থেকেই বোঝার কথা। আরাব সমৃদ্ধির হাত ধরে বলল, আমার উপর রিভেঞ্জ নিচ্ছ? সমৃদ্ধি চোখ মেলে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষের উপর প্রতিশোধ নেওয়া যায় কিনা জানি না, তবে আমার পক্ষে আপনার উপর প্রতিশোধ নেওয়া কখনোই সম্ভব না। সমৃদ্ধি ফের বলল, একটা কথা বলুন তো, আপনি কি কখনো আমাকে সত্যিকারের অর্থে মন থেকে মেনে নিয়েছেন? আমাকে আপনার জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছেন? আরাব চুপ করে রইল। সমৃদ্ধি তাচ্ছিল্য হেসে বলল, জানি এর উত্তর আপনার কাছে নেই। আরাব বলল, এসব বলছো কেন? কারণ আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি। ফুপিমনির কথায় বিয়ে করেছেন, তাই নাম মাত্র দায়িত্ব পালন করছেন, আর কিছুই না। সমৃদ্ধি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই আমিও আর বিরক্ত করব না আপনায়। আপনার প্রতি আসক্তি আমার ইহ জন্মেও কাটবার নয়। ভালোবাসতাম, এখনো বাসি, আর চিরকাল বাসবো, তবে আগের মতো দূর থেকে। বলেই সমৃদ্ধি পাশ ফিরে শুয়ে পড়ল। আরাব একটা গভীর শ্বাস ফেলে সমৃদ্ধির দিকে তাকিয়ে রইল। রাত গভীর, রুমের লাইট বন্ধ, তবে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা আলোকিত। আরাব বিছানায় শুয়ে আছে, কিছু ভালো লাগছে না। সমৃদ্ধির এমন আচরণ মেনে নিতে পারছে না আরাব। সমৃদ্ধির কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কি আসলেই সমৃদ্ধিকে মন থেকে মেনে নিতে পারেনি, নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারেনি? প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে একরকম দ্বিধায় পড়ে গেল আরাব। বিয়েটা আম্মির কথাই করেছে, এটা ঠিক, কিন্তু এতদিন ধরে একসাথে থেকেও কি সত্যি সত্যি মেনে নিতে পারেনি সমৃদ্ধিকে? তাহলে কেন সমৃদ্ধির পরিবর্তনে তার মন ছটফট করছে? কেন সমৃদ্ধির বদলে যাওয়া মেনে নিতে পারছে না? মেয়েটার সেই চঞ্চল স্বভাবটাই তো ভালো লাগতো আরাবের। বিয়ের আগে না হলেও বিয়ের পর ধীরে ধীরে সমৃদ্ধির প্রতি তার ভালোবাসা, তার প্রতি অধিকার দেখানো, এসবের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিল আরাব। মুখে প্রকাশ না করলেও স্নিগ্ধ মুখশ্রীর এই রমণীর মায়ায় পড়ে গেছে আরাব। আরাব চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। কিছুতেই ঘুম আসছে না তার। আরাব পাশ ফিরে তাকালো। পাশে শুয়ে থাকা সমৃদ্ধির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। চাঁদের আলোতে মেয়েটার মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। মেয়েটা গুটিসুটি মেরে শুয়ে আছে খানিকটা দূরে। বিয়ের পর প্রতিটা রাত মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে আরাব। আজ কয়েকটা দিন সমৃদ্ধি দূরত্ব বজায় রেখে ঘুমোচ্ছে, যেটা আরাবের ভালো লাগছে না।
আরাব নিজের অজান্তেই ধীরে ধীরে এগিয়ে গেল সমৃদ্ধির দিকে। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সমৃদ্ধির দিকে। জানলার পর্দাগুলো বাতাসে মৃদু দুলছে। আরাব সমৃদ্ধির গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল,